দেখো, আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছিলাম। তো তার মধ্যে অলরেডি ২টা ক্লাস আমরা করে ফেলছি। সেখানে আমরা ২৫টা করে টোটাল ৫০টা কোয়েশ্চেন আলোচনা করে ফেলছি। আজকে আমরা তার পরের থেকে আলোচনা করে স্টার্ট করব। তো যারা এর আগের ক্লাসগুলি দেখোনি, তারা অবশ্যই প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে ক্লাসগুলি করে নেবে, ঠিক আছে? মোটামুটি এটা নিয়ে তোমাদের 3rd ক্লাস হচ্ছে। আর 2টা ক্লাস হলে টোটাল 5টা ক্লাসের মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যা করাবো সবই বিভিন্ন পরীক্ষাতে আসা এবং আগামী দিনে বিভিন্ন পরীক্ষাতে আসবে এই ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে আমি তুলেছি, যেটা তোমাদের সেন্ট্রাল প্লাস স্টেট যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই ক্লাসগুলিকে ঠিকঠাক দেখবে এবং যারা আগের ক্লাসগুলি করোনি তারা আগের ক্লাসগুলি করবে। তো শুরু করছি আজকের পর্ব। তো তোমরা দেখো এক এক করে প্রথমে কি লেখা আছে। দেখো, এর আগের দিন আমরা যেটা করেছিলাম, আমরা বিভাগ করে করে করছিলাম। তো তার মধ্যে আজকে হচ্ছে আইন, অপরাধ আর অন্যান্য বিষয়ের উপর বেস্ট করে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিছু করব। তো তার জন্য প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে প্রোনাউন্সিয়েশনটা আমাদের প্রথমে দেখতে লাগবে। কি দেখতে লাগবে? প্রোনাউন্সিয়েশনটা আমাদের দেখতে লাগবে, তাই না? তো প্রথমে প্রোনাউন্সিয়েশনটা কি আছে? মনাস্ট্রি। এটার উচ্চারণ কি হবে? মনাস্ট্রি। মনাস্ট্রি, এটাই এই ধরনের উচ্চারণ হবে, ঠিক আছে? মনাস্ট্রি। পরের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটা কি হবে? হোমিসাইড। হোমিসাইড। দেন প্রোনাউন্সিয়েশন কি হবে? ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড। তারপর উচ্চারণ হবে পেট্যান্ট। পেট্যান্ট। দেন তারপর যে উচ্চারণটা হবে সেটা হচ্ছে কন্টেম্পোরারি। আচ্ছা, এটা কি এর আগের দিন হয়েছিল? এটা মনে হয় নাই। কন্টেম্পোরারি, এই পার্টটা হয়নি। স্যার হয়নি হয়নি, হ্যাঁ ঠিক। তো দেখো এখানে আচ্ছা দেখো, এটার উচ্চারণটা কি হবে? মনাস্ট্রি। মনাস্ট্রি, ঠিক আছে? মনাস্ট্রি। আচ্ছা, মনাস্ট্রিকতার অর্থ কি? মনাস্ট্রিকতার অর্থ হচ্ছে, মনাস্ট্রিকতার অর্থ হচ্ছে আশ্রম বা মঠ। আশ্রম বা মঠকে মনাস্ট্রি বলা হয়। কোনটাকে আশ্রম বা মঠ বলে? কোন বিষয়টাকে আশ্রম বা মঠ বলে? মানে এমন একটি সুরক্ষিত ভবন বা বাসস্থান যেখানে সন্ন্যাসীরা অর্থাৎ মংস কি করতে পারে? ধর্মীয় নিয়মে একসাথে বসবাস ও সাধনা করে। সেই জায়গাটাকে আমরা কি বলবো? মনাস্ট্রি, অর্থাৎ মঠ বা আশ্রম। তো এক্সাম্পল যদি আমরা দেখি, আমাদের এক্সাম্পল হচ্ছে সন্ন্যাসীরা মাঠে প্রার্থনা করে দিন কাটান। মঠে প্রার্থনা করে দিন কাটান, ঠিক আছে? সন্ন্যাসীরা কোথায় দিন কাটান? মঠে প্রার্থনা করে দিন কাটান। তো সেটাকে যদি আমরা ইংরেজিতে বলি, দ্য মংস মানে সন্ন্যাসীরা স্পেন্ট কাটান দেয়ার ডে, তাদের দিন, প্রেয়িং ইন দ্য মনস্ট্রি মানে প্রেয়িং ইন দ্য মনাস্ট্রি, অর্থাৎ মনাস্ট্রি অর্থাৎ বলতে গেলে মঠের মধ্যে প্রার্থনা করে সন্ন্যাসীরা দিন কাটান। তো যাই হোক, এখানে আমরা মনাস্ট্রি শব্দের অর্থ কি পেলাম? মনাস্ট্রি শব্দের অর্থ হচ্ছে মঠ বা আশ্রম, যেখানে সন্ন্যাসীরা কি করে? প্রার্থনা করেন এবং বসবাস করেন, সাধনা করেন। দেন দেখো হোমিসাইড, খুব ইম্পর্টেন্ট। হোমিসাইড। হোমিসাইড, দেখো হোমিসাইড শব্দটা আসতে হচ্ছে দুটো ওয়ার্ড থেকে। একটা হচ্ছে হোমো, আরটা হচ্ছে সাইড। হোমো কথার অর্থ হচ্ছে মানুষ। মানুষ, যার মানুষের বিজ্ঞানসম্মত নাম আমরা কি বলি? হোমোসেপিয়েন্স, তাই না? হোমো কথার অর্থ হচ্ছে মানুষ। সাইড কথার অর্থ হচ্ছে হত্যা করা, মানুষকে হত্যা করা। অর্থাৎ হোমিসাইড কথার অর্থ হচ্ছে নরহত্যা। আইনগতভাবে একজন মানুষ কর্তৃক অন্য একজন মানুষকে হত্যা করার সাধারণ প্রক্রিয়া, সেটাকে হোমিসাইড বলা হয়। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং এ কেস অফ হোমিসাইড ইন দ্য সিটি। পুলিশ শহরে একটি নরহত্যার মামলার তদন্ত করছে। অর্থাৎ হোমিসাইড কথার অর্থ কি? হোমিসাইড কথার অর্থ হচ্ছে নরহত্যা, মানুষকে হত্যা করা, সেটাকে কি বলা হয়? হোমিসাইড। দেন আমরা পড়বো ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড কথার অর্থ হচ্ছে শিশু হত্যা। এটাও দুটো ওয়ার্ডকে ব্রেক করার পর আসছে। দেখো, ইনফ্যান্ট, ইনফ্যান্ট কথার অর্থ হচ্ছে নবজাতক শিশু। নবজাতক বা শিশু মানে শিশুকে বা নবজাতককে ইনফ্যান্ট বলা হয়। আর সাইড কথার অর্থ একটু আগে তোমরা আবার পড়লে, হত্যা।
অর্থাৎ কোনো সদ্যজাত শিশুকে হত্যা করার যে অপরাধ সেটাকে আমরা কি বলবো? ইনফ্যান্টিসাইড অর্থাৎ শিশু হত্যা বলবো। এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন প্রাচীন আইনটি শিশু হত্যা কঠোরভাবে নিষিদ্ধ করেছিল। দ্য অ্যানসিয়েন্ট ল স্ট্রিক্টলি ব্যান্ড ইনফ্যান্টিসাইড। অর্থাৎ ইনফ্যান্টিসাইড কথার অর্থ আমরা এখানে কি পেলাম? ইনফ্যান্টিসাইড কথার অর্থ আমরা এখানে পেলাম শিশু হত্যা। পেট্যান্ট, 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 PATENT, পেট্যান্ট। এটা পেট্যান্ট কথার অর্থ হচ্ছে মানে একচেটিয়া অধিকার, একচেটিয়া অধিকারকে বলা হয় পেট্যান্ট। যেমন যদি আমরা দেখি এক্সাম্পল, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা কীরকম। বিজ্ঞানীটি তার নতুন ওয়াটার ফিল্টারের জন্য মেধাস্বত্ব বা পেটেন্ট পেয়েছিলেন। দ্য সায়েন্টিস্ট গট এ পেটেন্ট ফর হিজ নিউ ওয়াটার ফিল্টার। সায়েন্টিস্ট তার নিউ ওয়াটার ফিল্টারের জন্য কি পেয়েছিলেন? পেটেন্ট পেয়েছিলেন। কথাটার অর্থ হচ্ছে মানে ওই জিনিসটা তিনিই শুধু বানিয়েছেন, তার আগে কেউ বানায়নি, অর্থাৎ ওখানে তারই একমাত্র অধিকার রয়েছে। এই বিষয়টাকে বোঝানো হয়, এটাকে বলা হয় পেটেন্ট বা মেধাস্বত্ব। কীরকম? কোনো নতুন আবিষ্কার বা উদ্ভাবনের পর সেটি তৈরি ও বিক্রি করার জন্য সরকার কর্তৃক দেওয়া একমাত্র আইনি অধিকার, যাতে অন্য কেউ তা চুরি করতে না পারে। মানে কোনো একটা নতুন আবিষ্কার হলো বা জিনিস তৈরি হলো, তারপর সেই জিনিসটাকে তো বিক্রি করতে লাগবে, কিংবা সেই জিনিসটা বিক্রি হওয়ার পরে তারপর ওটার সাপ্লাই দেওয়ার জন্য আরও তৈরি করতে লাগবে। অর্থাৎ ওই নতুন জিনিসটা নতুন করে তৈরি করা আবার বিক্রি করা, এর এর জন্য মালিকানা শুধুমাত্র একজনকেই দেওয়া হবে, যে তৈরি করেছে তাকে দেওয়া হবে। ধরো ব্যাপারটা এরকম। তো সরকার কর্তৃক এই যে অধিকারটা, সেই অধিকারটাকে বলা হয় পেটেন্ট। পেটেন্ট কথার অর্থ হচ্ছে একচেটিয়া অধিকার। ধরো কোনো একটা কোনো বিশেষ ধরনের, ধরো আমি তোমাকে বলছি, তোমার কোনো বিশেষ ধরনের ল্যাপটপ তোমরা হয়তো তৈরি করছো, কেউ একজন তৈরি করছো। তো ওই বিশেষ ধরনের ল্যাপটপ তৈরি করার অধিকার শুধুমাত্র যে তৈরি করছে তাকেই দিল বা তার কোম্পানিকেই দিল, আর অন্য কোনো কোম্পানিকে ভারত সরকার দিল না। তখন ওই ল্যাপটপ বানানো এবং সেটাকে সাপ্লাই করার একমাত্র অধিকার কার থাকবে? ওই ব্যক্তির থাকবে এবং ওই ব্যক্তির সংস্থার থাকবে। তখন এই অধিকারটাকেই বলা হয় পেটেন্ট বা একচেটিয়া অধিকার। আচ্ছা, লাস্ট দেখো কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি কথার অর্থ হচ্ছে সমসাময়িক। সমসাময়িক মানে একই সময়কার, একই সময়কার। আমরা অনেক সময় বলে থাকি না, তোমার কাকা আর আমি তো একই সময়কার ছিলাম, মানে একই একই সাথে বড় হয়েছি, আমরা একই ক্লাসে পড়তাম, একই সাথে বড় হয়েছি, অর্থাৎ সমসাময়িক এই বিষয়টা। তো ব্যাপারটা এরকম যে কন্টেম্পোরারি কথার অর্থ হচ্ছে সমসাময়িক, একই সময়ে বা একই যুগে জীবিত বা বিদ্যমান থাকা ব্যক্তি বা বস্তু। যেমন ধরো সম্রাট আকবর আছে রানা প্রতাপ, এরা দুজন কিন্তু একই সময়কার ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সমসাময়িক কবি ছিলেন। কথার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে সময়ে ছিলেন ঠিক ওই সময়ে কাজী নজরুল ইসলামও ছিলেন, অর্থাৎ এরা দুজন সমসাময়িক কবি হলেন। রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক পোয়েটস, মানে একই সময়কার ছিলেন। তো যাই হোক, এখানে আমরা কি কি দেখলাম আরেকবার আমরা এক ঝলক দেখে নিই, দেন কোশ্চেনে আসছি। অর্থাৎ মনার্চিকতার অর্থ কি বললাম? মনার্চিকতার অর্থ পড়লাম হচ্ছে মঠ বা আশ্রম যেখানে সন্ন্যাসীরা বসবাস করেন। নেক্সট আমরা পড়লাম হোমিসাইড। হোমিসাইড কথার অর্থ হচ্ছে মানুষকে হত্যা করা, অর্থাৎ নরহত্যা। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টিসাইড কথার অর্থ হচ্ছে নবজাতক শিশু বা শিশুকে হত্যা করা। পেটেন্ট কথার অর্থ হচ্ছে কোনো বিষয়ের উপর একচাটিয়া অধিকার থাকা, সেটাকে পেটেন্ট বলা হয়। আর কন্টেম্পোরারি পড়লাম, যার মানে হচ্ছে মানে একই সময়কার ব্যক্তি, তাদেরকে বলা হয় কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক। এবার আমরা প্রশ্ন করি, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রত্যেকে চেষ্টা করো। দেখো ফার্স্ট প্রশ্ন, এটার উত্তর প্রত্যেকে দাও। এটার উত্তর কি হবে? চুজ দ্য অপশন বি। কারেক্ট ওয়ার্ড সাবস্টিটিউশন। দ্য কিলিং অফ ওয়ান হিউম্যান বিং বাই অ্যানাদার।
মানে একজন মানুষ আরেকজন মানুষকে কি করলো? হত্যা, অর্থাৎ মানুষকে হত্যা করা নরহত্যা। অপশন বি। হ্যাঁ, হোমিসাইড। অপশন বি হবে। হ্যাঁ, হোমিসাইড। হোমিসাইড। হোমিসাইড, রাইট। হোমিসাইড। হ্যাঁ, হোমিসাইড, এটাকে বলা হবে হোমিসাইড। নেক্সট দেখো, এ প্লেস হোয়ার মংস, মানে যেখানে সন্ন্যাসী, যদিও পরীক্ষায় এইভাবে বাংলা মানে পাশে থাকবো না, হ্যাঁ, আমি বোঝানোর সুবিধার্থে দিয়েছি। লিভ টুগেদার আন্ডার রিলিজিয়াস ভোস ইজ নোন অ্যাজ, মানে সন্ন্যাসীরা যেখানে রিলিজিয়াস ধর্মীয় কারণে একই সাথে বসবাস করে সেই জায়গাটাকে কি বলা হয়? কোথায় বসবাস করে? মোনাস্ট্রি। স্যার মোনাস্ট্রি। মোনাস্ট্রি, হ্যাঁ মোনাস্ট্রি, অপশন নাম্বার এ। দেখো বাকিগুলার মানে কিন্তু তোমরা অলরেডি জানো, কেন কি দেখো, জারগান এর আগের দিন পড়িয়েছি, ব্যালাট এর আগের দিন পড়িয়েছি, মনে আছে? আমি একই অপশনগুলোকে বারবার রাখছি। তো তোমরা কি করবে, যখন পড়বে না, পড়ার সাথে সাথে বাকি অপশনগুলোকেও টেস্ট করার চেষ্টা করবে যে এগুলার মানে কি, ঠিক আছে? এগুলো আমি বলছি না কেন বলো তো, যেহেতু এর আগের ক্লাসে আমি অলরেডি এগুলো ডিটেল আলোচনা করে দিয়েছি, ফার্স্ট ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পার্সনস লিভিং অর এক্সিস্টিং অ্যাট দ্য সেম টাইম, মানে ব্যক্তি যারা একই সময়ে বসবাস করতো তাদেরকে কি বলা হয়? মানে একই সময়কার, যেটাকে আমরা সময়ে পড়ছিলাম। অপশন সি। হ্যাঁ, কন্টেম্পোরারিজ, যারা একই সময় থাকতো, তা সমসাময়িক, ঠিক। পরের কোশ্চেনের উত্তর দাও দেখি। নেক্সট কোশ্চেন, দ্য প্র্যাকটিস অফ কিলিং এ নিউ বর্ন ইনফ্যান্ট, ইনফ্যান্ট কথার অর্থ হচ্ছে শিশু, নিউ বর্ন মানে নবজাতক শিশু, নবজাতক শিশুকে হত্যা করার যে অভ্যাস, প্র্যাকটিস, সেটাকে কি বলা হয়? স্যার ইনফ্যান্টিসাইড। হ্যাঁ, এটাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড। হ্যাঁ, এটাকে বলা হয় অপশন ইনফ্যান্টিসাইড। বি। হ্যাঁ, শিশু হত্যা, শিশু হত্যা। নেক্সট কোশ্চেনের উত্তর দাও। A government authority or license conferring a right or title for a set period, especially the sole right to execute patent others from making, using and selling an invention is an, কি বলা হবে সেটাকে? পেটেন্ট। অপশন সি। পেটেন্ট মানে একচেটিয়া অধিকার, একচেটিয়া অধিকার বা পেটেন্ট। তো যাই হোক, এটা বুঝতে পেরেছো। আজকে আমরা নতুন আর কিছু করব, হ্যাঁ, আর কিছু আমরা আজকে নতুন করব। তো দেখো, ফার্স্ট করাচ্ছি, দেখো ওমনিপোটেন্ট, এটার প্রোনাউন্সিয়েশন যেটা হবে, উচ্চারণ যেটা হবে সেটা হচ্ছে ওমনিপোটেন্ট, ওমনিপোটেন্ট। আচ্ছা, সবাই কি লেখাগুলোকে দেখতে পাচ্ছ নাকি ছোট হয়ে গেছে লেখাগুলা? দেখা যাচ্ছে তো স্ক্রিনে ঠিকঠাক দেখা যাচ্ছে না সবাই? সবাই স্ক্রিনে ঠিকঠাক দেখতে পাচ্ছ তো, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক। তো দেখো ওমনিপোটেন্ট, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, এটাকে ভালো মতো মনে রাখবে। ওমনিপোটেন্ট কথার অর্থ হচ্ছে যার অসীম ক্ষমতা আছে, যার অসীম ক্ষমতা আছে, যিনি চাইলে সব কিছুই করতে পারেন। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি অসীম ক্ষমতা কার রয়েছে? একমাত্র ঈশ্বরের অসীম ক্ষমতা রয়েছে, তাই না? তার জন্য সাধারণত ঈশ্বরকেই বলা হয় ওমনিপোটেন্ট, অর্থাৎ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। তাহলে ওমনিপোটেন্ট কথার অর্থ হচ্ছে সর্বশক্তিমান, মানে ওয়ান হু হ্যাজ আনলিমিটেড পাওয়ার, আনলিমিটেড পাওয়ার আছে, যারা অসীম ক্ষমতা রয়েছে, অ্যান্ড ক্যান ডু এনিথিং, মানে যে কোনো জিনিস করে দিতে পারেন, অর্থাৎ যে কোনো কাজ তিনি নিমেষের মধ্যে করে দিতে পারেন, তাকে বলা হয় ওমনিপোটেন্ট বা সর্বশক্তিমান। যদি আমরা এক্সাম্পলের থ্রুতে দেখি, তাহলে আমাদের বলতে লাগবে এই এক্সাম্পলটা, প্রাচীন উপকথাগুলোতে প্রায়শই জিউসকে দেবতাদের সর্বশক্তিমান শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। অ্যানসিয়েন্ট মিথস অফেন ডেসক্রাইব জিউস অ্যাজ অ্যান অমনিপোটেন্ট, সর্বশক্তিমান রুরাল, অর্থাৎ সর্বশক্তিমান শাসক অব দ্য গডস, ভগবানদের সর্বশক্তিমান শাসক, অর্থাৎ দেবতাদের সর্বশক্তিমান শাসক হিসেবে জিউসকে প্রাচীন উপকথাগুলোতে প্রায় বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, অমনিপোটেন্ট কথার অর্থ আমরা এখানে পেলাম। অমনিপোটেন্ট কথার অর্থ হচ্ছে সর্বশক্তিমান। নেক্সট দেখো, কলিগ, কলিগস, কলিগস কথার অর্থ হচ্ছে
মানে ধরো একই অফিসে, অর্থাৎ একই অফিসে বা একই বিভাগে যারা একই সাথে কাজ করেন তাদেরকে বলা হয় কলিগস। যারা একই দপ্তরে, বিভাগে বা একই পেশায় একসঙ্গে কাজ করেন তাদেরকে কি বলা হয়? কলিগস বলা হয়। এক্সাম্পল যদি আমরা দিই, সে তার বিভাগের সমস্ত সহকর্মীদের অর্থাৎ কলিগসদের তার বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিল। শি ইনভাইটেড অল হার ডিপার্টমেন্ট কলিগস টু হার ওয়েডিং। তো যাই হোক, কলিগস কথার অর্থ হচ্ছে যারা একই বিভাগে বা একই দপ্তরে বা একই পেশায় একই সঙ্গে কাজ করেন তাদেরকে কি বলা হয়? কলিগস বলা হয়। আচ্ছা, ভ্যাগাবন্ড, এটা ভালো ওয়ার্ড, ভ্যাগাবন্ড, ভ্যাগ আ বন্ড, ভ্যাগাবন্ড। আচ্ছা, ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে যাদের ঘর নেই, বিশেষ কোনো লক্ষ্য নেই, শুধুমাত্র ঘুরে ঘুরে বেড়ায়, এই ধরনের ব্যক্তিদের বলা হয় ভ্যাগাবন্ড বা যাযাবর। অর্থাৎ ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে যাযাবর। যে ব্যক্তির কোনো স্থায়ী বাড়ি বা চাকরি নেই এবং যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে ভ্যাগাবন্ড বলা হয়। এ পারসন হু ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইদাউট এ হোম অর এ পার্মানেন্ট জব। একজন ব্যক্তি হু ওয়ান্ডার্স মানে যে ঘুরে বেড়ায়, ফ্রম প্লেস টু প্লেস এক জায়গা থেকে আরেক জায়গা, উইদাউট এ হোম মানে তার কোনো বাড়ি নেই, আর এ পার্মানেন্ট জব যার কোনো নির্দিষ্ট কোনো চাকরি নেই। তো যাই হোক, এক্সাম্পল যদি আমরা দেখি, সে একজন যাযাবরের মতো বাস করত, কেবল একটি ব্যাকপ্যাক নিয়ে সারা দেশে ঘুরে বেড়াতো। হি লিভড লাইক এ ভ্যাগাবন্ড, সে যাযাবরের মতো বাস করত, ট্রাভেলিং অ্যাক্রস দ্য কান্ট্রি উইথ জাস্ট এ ব্যাকপ্যাক। তো যাই হোক, ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে, ভ্যাগাবন্ড কথার অর্থ আমরা কি পেলাম? ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে যাযাবর, যাযাবর হচ্ছে ভ্যাগাবন্ড। নেক্সট দেখো, ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে যাযাবর। হ্যাঁ, তারপর দেখো ভোরেসিয়াস বা ভারেআস, ভারেআস, ভোরেসিয়াসও বলতে পারো বা ভারেসাস বলতে পারো। বেঙ্গলি মিনিং এটার কি হবে দেখো, পড়ার প্রতি চরম লোভী বা অতি উৎসাহী, অতিশয় বুভুক্ষ। বিষয়টা কিরকম? কোনো কিছুর প্রতি প্রচণ্ড ক্ষুধা বা আগ্রহ থাকা, বিশেষ করে বই পড়ার ক্ষেত্রে গভীর আসক্তি, এটাকে বলা হয় ভারেয়াস। ঠিক আছে, ভারেস আস বা ভোরেসিয়াসও তুমি বলতে পারো, উচ্চারণটা ভোরেসিয়াসও বললেও খুব একটা সমস্যা নেই, ভোরেসিয়াস বা ভারেসাস। বেঙ্গলি, আচ্ছা, এটার অর্থ যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে এইরকম, একজন অত্যন্ত পড়ুয়া মানে বই লোভী হয়, স্নেহন মানে কোনো একজন স্টুডেন্টের নাম, প্রতি সপ্তাহে 2টি বই শেষ করে, 2টি বই শেষ করে। বিং এ ভোরেসিয়াস রিডার, স্নেহান ফিনিশেস 2 বুকস এভরি উইক। তোমাদের মধ্যে কে ভোরেসিয়াস আছে বলো? কেউ নাই, তাই তো? ভোরেসিয়াস কেউ আছো? তো সপ্তাহে 1টা বা 2টা করে বই পড়ে শেষ করে দাও। আর স্যার আমি। কে? তুমি কে? নন্দিনী। ও নন্দিনী, স্যার হচ্ছে নন্দিনী। 2টা করে বই শেষ করে দাও বা 1টা করে? ভোরেসিয়াস মানে ভোরেসিয়াস মানে শুধু বইয়ের প্রতি কিন্তু লোভ না, ঠিক আছে? ভোরেসিয়াস কথার অর্থ হচ্ছে তোমার যে কোনো কাজের প্রতি তার গভীর আগ্রহ, তখনই সেটাকে ভোরেসিয়াস বলবে। সেটা শুধু বই পড়ার ক্ষেত্রে না, অন্য কিছুতেও হতে পারে, কিন্তু বাট ওইটার প্রতি গভীর আগ্রহ, সবসময় ওটা নিয়েই পড়ে থাকে এবং ওটাতেই দ্রুত এগোতে থাকে, তখন সেটাকে বলে ভোরেসিয়াস। তো যাই হোক, তারপরে দেখো অনারারি, অনারারি, এইচের উচ্চারণ তো হবে না জানো, অনারারি। অনারারি মানে হচ্ছে অবৈতনিক বা
সম্মানসূচক, মানে যার জন্য কোনো কি দেওয়া হবে না, বেতন দেওয়া হয় না। কিরকম ব্যাপারটা? এমন একটি পদ বা কাজ যার জন্য কোনো বেতন বা পারিশ্রমিক নেওয়া বা দেওয়া হয় না, কেবল সম্মানের খাতিরে করা হয়। ব্যাপারটা বুঝতে পারছো? তোমার তার জন্য কোনো টাকা পয়সা তোমাকে দেবে না। তুমি এমন কাজ করছো বা এমন একটা পদ যেটা যার জন্য তোমাকে কোনো পারিশ্রমিক বা বেতন দেবে না, তুমি সম্মানের খাতিরে হচ্ছে সেটা করবে, সেটাকে বলা হয় অবৈতনিক, অনারারি। তিনি স্থানীয় স্পোর্টস ক্লাবের অবৈতনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। মানে অবৈতনিক সম্পাদক মানে তিনি সম্পাদক হিসাবে কাজ করছেন, তার জন্য কিন্তু তিনি কোনো বেতন পাবেন না, বাট তাকে সম্পাদক হিসাবে একটা কি দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে। হি সার্ভস অ্যাজ দ্য অনারারি সেক্রেটারি অফ দ্য লোকাল স্পোর্টস ক্লাব। তাহলে অনারারি কথাটার মানে বুঝতে পেরেছো, যে যে কাজের জন্য তুমি কোনো, যে কাজ বা যে পদের জন্য তুমি কোনো কি পাবে না, বেতন পাবে না, জাস্ট তোমার কি থাকবে, একটা সম্মানসূচক পদ থাকবে, সেটাকে বলা হয় অনারারি। নেক্সট দেখো, অ্যাম্বিগুয়াস, 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 ঠিক আছে? অ্যাম্বিগুয়াস কোথার, বা অ্যাম্বিগুয়াসও তুমি বলতে পারো, সমস্যা নেই। অ্যাম্বিগুয়াস বা অ্যাম্বিগুয়াস, এটার মানে হচ্ছে অস্পষ্ট বা দ্ব্যর্থক, মানে কোনো একটা জিনিসের একাধিক মিনিং রয়েছে, মানে এমন কোনো কথা বা বিষয় যার দুই বা ততোধিক অর্থ বের হতে পারে, যা সহজে বোঝা যায় না। মানে কোনো একটা কথা বা কোনো একটা বিষয় যেটা দুটা বা তিনটা অর্থ রয়েছে বা তার থেকেও বেশি অর্থ রয়েছে, যেটাকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তখন সেটাকে বলা হবে অ্যাম্বিগিউয়াস। বাংলা অর্থ যদি আমরা এখানে দেখি একটা এক্সাম্পল, তাহলে ব্যাপারটা এরকম: প্রশ্নপত্রের নির্দেশনা বলি দ্ব্যর্থক মানে অস্পষ্ট ছিল এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছিল। দ্য ইনস্ট্রাকশনস অন দ্য কোশ্চেন্স পেপার ওয়ার অ্যাম্বিগিউয়াস অ্যান্ড কনফিউজ দ্য স্টুডেন্টস। তাহলে অ্যাম্বিগিউয়াস কথার অর্থ হচ্ছে এমন কোনো বিষয় যেটার স্পষ্ট মিনিংটা কি বলতে চেয়েছে বা স্পষ্টভাবে কি বলতে চেয়েছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা দুটা বা তিনটা মিনিং হতে পারে। কেউ কোনো স্টুডেন্ট এটা ভাবছে, কোনো স্টুডেন্ট ওটা ভাবছে, ব্যাপারটা এই ধরনের, তখন সেটাকে অ্যাম্বিগিউয়াস বলা হয়, মানে অস্পষ্ট। আচ্ছা, তারপর দেখো অরচার্ড, অরচার্ড বা অরকার্ট, অরকার্ট উচ্চারণ করলে কোনো সমস্যা নেই, অরকার্ট বা অরচার্ড। অরকার্ট বা অরচার্ড কথার অর্থ হচ্ছে ফলের বাগান, ফলের বাগান। মানে যে জমিতে বা বাগানে বিভিন্ন রকমের ফল চাষ করা হয় বা ফল লাগানো হয়, সেটাকে ফলের চাষ করা, সেটা হচ্ছে ফলের বাগান। এ পিস অফ ল্যান্ড হোয়ার ফ্রুট ট্রিজ আর গ্রোন। এক্সাম্পল যদি দেখি, তারা বিকেলবেলা ফলের বাগানে তাজা আপেল পেড়ে কাটিয়েছিল। They spent the afternoon picking fresh apples in the orchard. অর্কার্ড কথার অর্থই হচ্ছে ফলের বাগান, ঠিক আছে? ফলের বাগান মনে রাখবে। নেক্সট দেখো, কার্টোগ্রাফি, 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 কার্টোগ্রাফি কথার অর্থ হচ্ছে মানচিত্র তৈরির যে শিল্প বা আর্ট বা বিজ্ঞান, সেটাকে বলা হয় কার্টোগ্রাফি। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি মান চিত্রাঙ্কন বিদ্যা, অর্থাৎ ম্যাপ তৈরি করার জন্য যে স্টাডি বা যে শিক্ষা, সেটাকে বলা মান চিত্রাঙ্কন বিদ্যা অর্থাৎ কার্টোগ্রাফি। ম্যাপ বা মানচিত্র এবং চার্ট তৈরি করার বিজ্ঞানসম্মত পদ্ধতি বা শিল্পকলা, সেটাকে বলা হয় কার্টোগ্রাফি। আধুনিক উপগ্রহের সাহায্যে মান চিত্রাঙ্কন বিদ্যার ক্ষেত্রটি সম্পূর্ণ বদলে গেছে।
With modern satellites, the field of cartography has changed completely. এখন কার্টোগ্রাফি অনেকেই করে না, তাই না? মডার্ন স্যাটেলাইটস আসাতে মানে তার সিস্টেমটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তো তোমার ওই বা কেউ অফলাইন আর কেউ তো এখন ম্যাপ দেখে না, এখন সবাই কি গুগল ম্যাপসে দেখে, তাই না? ব্যাপারটা এরকম। তো যাই হোক, তারপর দেখো অ্যামাটার 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 বা অ্যামাটিয়ার, অ্যামাটার, ঠিক আছে? অ্যামাটার বেঙ্গলি মিনিং হচ্ছে শখের বশে কোনো কাজ করা ব্যক্তি। অ্যামাটার কথার অর্থ হচ্ছে শখের বশে কোনো কাজ করা ব্যক্তি বা অপেশাদার, মানে যার ওটা পেশা নয় বাট শখের বশে করছে, তখন সেটা বলে অ্যামাটার। যিনি কোনো খেলা বা কাজ উপার্জনের জন্য নয়, মানে টাকা ইনকাম করার জন্য নয়, বরং কেবল নিজের আনন্দ বা শখের জন্য করেন, তখন সেটাকে অ্যামাটার বলে। টুর্নামেন্টটি অপেশাদার এবং পেশাদার উভয় গলফারের জন্যই উপযুক্ত। দ্য টুর্নামেন্ট ইজ ওপেন টু বোথ অ্যামাটার অ্যান্ড প্রফেশনাল গলফার্স। তাহলে অ্যামাটার কথার অর্থ হচ্ছে মানে শখের বশে কোনো কাজ করে এই ধরনের ব্যক্তি, মানে টাকা প্রয়োজন আছে এরকম ব্যাপার নাই, যে কাজটা করছি তো আমি উপার্জন করব এই চিন্তা ভাবনা নিয়ে নয়, তার করতে ভালো লাগে, সে কাজটা করতে ভালোবাসে, তখন সেটাকে বলা হয় অ্যামাটিয়ার। তারপর দেখো স্পেনস্টার 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 কথার অর্থ হচ্ছে মানে এই ধরনের অবিবাহিত নারী, অ্যাকচুয়ালি হচ্ছে অবিবাহিত নারী কিন্তু বয়স হয়ে গেছে, মানে বয়স্কা অবিবাহিত নারী যিনি বিয়ে করেননি, বয়স হয়ে গেছে, তাদের বলা হয় স্পেনস্টার বা চিরকুমারী। একজন নারী যিনি সাধারণত বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পরও অবিবাহিত রয়ে গেছেন, তাদেরকে বলা হয় স্পেনস্টার, ঠিক আছে? অ্যান আনম্যারিড ওম্যান, স্পেশালি অ্যান ওল্ডার ওম্যান হু ইজ বিয়ন্ড দ্য ইউজুয়াল এজ অফ ম্যারিড, মানে যে তার বিয়ের বয়স পেরিয়ে গেছে এখনো অবিবাহিত রয়েছেন, ওই ধরনের নারীকে স্পিনস্টার বলা হয়। এক্সাম্পল যদি আমরা দেখি, তিনি চিরকুমারী থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার পুরো জীবন সমাজ সেবায় উৎসর্গ করেছিলেন। শি চুজ বানানটা ভুল আছে, হ্যাঁ, CHOOS, চুজ, to remain spinster and dedicated her whole life to social service. Next দেখো প্যারাসাইট 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 কথার অর্থ হচ্ছে পরজীবী, যে অন্য কোনো জীবের উপর খাদ্যের ব্যাপারে নির্ভর করে। যেমন ধরতে পারে উকুন প্যারাসাইটের মধ্যে পড়বে, কৃমি এরা প্যারাসাইটের মধ্যে পড়ে, তাই না? এরা খাদ্যের বিষয়ে অন্য কোনো জীবের উপর ডিপেন্ড করে থাকে। যেমন দেখো আমরা যদি বলি প্যারাসাইট, তারপর এখানে দেখো যে উদ্ভিদ বা প্রাণী অন্য কোনো জীবের শরীরে আশ্রয় নেয় এবং সেখান থেকে পুষ্টি বা খাদ্যরস গ্রহণ করে বেঁচে থাকে, তাদের প্যারাসাইট বলা হয়। হুক ওয়ার্ম মানে হুক কৃমি হলো একটি পরজীবী যা মানুষের অন্ত্রের ভেতরে বসবাস করে। দ্য হুকওয়ার্ম ইজ এ প্যারাসাইট দ্যাট লিভস ইনসাইড দ্য হিউম্যান ইন্টেস্টাইন, ঠিক আছে? তো প্যারাসাইট কথার অর্থ হচ্ছে কি বললাম, পরজীবী যা অন্যের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। নেক্সট দেখো অস্ট্রাফোবিয়া অস্ট্রাফোবিয়া বা অ্যাস্ট্রাফোবিয়া অস্ট্রাফোবিয়া বা অ্যাস্ট্রাফোবিয়া অ্যাস্ট্রাফোবিয়া কথার অর্থ হচ্ছে যাদের বজ্রপাত বা বিদ্যুতের ভয় লাগে, সেটা হচ্ছে অ্যাস্ট্রাফোবিয়া বা অস্ট্রাফোবিয়া। মেঘের ডাক অ্যান্ড বিজলি চমকানোর প্রতি অতিরিক্ত অস্বাভাবিক ভয়, অ্যান এক্সট্রিম অ্যান্ড
ইরেশনাল ফিয়ার মানে একটা অতিরিক্ত এবং ইরেশনাল মানে অস্বাভাবিক ফিয়ার মানে ভয় অফ থান্ডার মানে বজ্রপাতের অ্যান্ড লাইটিং ঠিক আছে বিজলি এবং বজ্রপাতের মেঘের ডাক এবং তোমার বিজলি চমকানোর যে প্রতি অতিরিক্ত ভয় বা অস্বাভাবিক ভয় সেটাকে বলা হয় অ্যাস্ট্রাফোবিয়া। ভারী বৃষ্টির সময় বজ্রপাতের ভয়ের কারণে সে কম্বলের নিচে লুকিয়ে পড়ে। ডিউরিং হেভি রেইন অর্থাৎ ভারী বৃষ্টির সময় হার অ্যাস্ট্রাফোবিয়া তার অ্যাস্ট্রাফোবিয়া যেটা মেক্স আর হাইড আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, তার অ্যাস্ট্রাফোবিয়ার কারণে সে ব্ল্যাঙ্কেটের নিচে কি করেছে, লুকিয়ে পড়েছে। তারপর দেখো প্যাট্রিসাইট 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 কথার অর্থ হচ্ছে নিজের বাবাকে খুন করা, এটাকে প্যাট্রিসাইট বলা হয়, অর্থাৎ পিতৃহত্যা ঠিক আছে। অপরাধমূলক ভাবে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করা সেটা হচ্ছে প্যাট্রিসাইড, দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওন ফাদার। গ্রিক পুরাণে ইডিপাস দুর্ঘটনাবশত পিতৃহত্যা করেছিলেন। ইডিপাস ইন দ্য গ্রিক মাইথোলজি ইডিপাস অ্যাক্সিডেন্টালি কমিটেড প্যাট্রিসাইড। নেক্সট দেখো থিস্ট এটা প্রোনাউন্সিয়েশনটা কি হবে, থিস্ট কথার অর্থ হচ্ছে আস্তিক মানে হচ্ছে যার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তাকে বলা হয় থিস্ট বা থিস্ট। যে ব্যক্তি বিশ্বাস করেন যে ঈশ্বর বা কোনো পরম শক্তির অস্তিত্ব আছে, অর্থাৎ যার ভগবানের প্রতি বিশ্বাস আছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে বা ঈশ্বর রয়েছেন এই বিষয়ে তিনি বিশ্বাসী, তাদের বলা হয় থিস্ট। এক্সাম্পল যদি আমরা দেখি, একজন কঠোর আস্তিক হিসাবে তিনি কোনো ভুল না করে প্রতিদিন সকালে মন্দিরে যান। মোট কথা হচ্ছে তিনি যেহেতু একটা কঠোর আস্তিক ব্যক্তি অর্থাৎ থিস্ট, অর্থাৎ ভগবানের প্রতি প্রবল বিশ্বাস আছে, তাই জন্য তিনি প্রতিদিন সকালে কোথায় যান, মন্দিরে যান, কোনো দিনে তিনি বাদ দেন না। এটা আমরা এক্সাম্পলে দেখব। অ্যাজ এ স্ট্রিক্ট থিস্ট, কঠোর আস্তিক হয়, হি ভিজিটস দ্য টেম্পল এভরি মর্নিং উইদাউট ফেল। নেক্সট দেখো ইউলোজি মানে হচ্ছে উচ্চ প্রশংসা, মানে গুণ কীর্তন করা। মানে কখন, বিশেষ করে ধরো কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে সেই মৃত ব্যক্তির নামে গুণকীর্তন করা, যে হ্যাঁ এই ব্যক্তিটা এরকম ছিলেন, তিনি এই ভালো কাজ করে গেছেন, খুব ভালো ছিলেন, এই সম্পর্কে আমরা বলে থাকি না, এটাকে বলা হয় ইউলোজি, মানে কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে গুণকীর্তন করা। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে গুণকীর্তন করা এটাকে ইউলোজি বলে এরকম ব্যাপার নয়, যে কোনো ব্যক্তির বিষয়ে মানে উচ্চ প্রশংসা বা গুণকীর্তন করাটাকে ইউলোজি বলে, তবে স্পেশালি মৃত ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। কোনো ব্যক্তির প্রশংসা করে দেওয়া বক্তৃতা বা লেখা, বিশেষ করে তার মৃত্যুর পর শোক সভায় তার ভালো কাজের গুণকীর্তন করা, এটাকে বলা হয় ইউলোজি। মন্ত্রী মহোদয় স্বাধীনতা সংগ্রামের অন্ত্যেষ্টিক্রিয়ায় একটি আবেগপ্রবণ প্রশংসাসূচক বক্তৃতা দিয়েছিলেন। দ্য মিনিস্টার ডেলিভার্ড এ মুভিং ইউলোজি অ্যাট দ্য ফিউনারাল কথার অর্থ হচ্ছে অন্তিম যাত্রা, এটাকে বলা হয় ফিউনারাল বা অফ দ্য ফ্রিডম ফাইটার। তো যাই হোক, আমরা 15টা করলাম, আমরা একবার দেখে নিই, তারপর কোশ্চেন করি। দেখো কি পড়লাম আমরা এখানে যেটা দেখলাম, দেখো প্রথম থেকে একবার দেখে নিই। ব্যাপারটা হচ্ছে ওমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, অর্থাৎ ঈশ্বরকেই এক কথায় বোঝায়। কলিগ মানে একই সাথে কাজ করেন যারা, অর্থাৎ সহকর্মী। নেক্সট ভ্যাগাবন্ড, যাদের কোনো নির্দিষ্ট কোনো চাকরি নেই, বাড়িঘর নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। ভোরেসিয়াস কথার অর্থ হচ্ছে কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি, সেটা হচ্ছে ভোরেসিয়াস।
অনারারি কথার অর্থ হচ্ছে মানে কোনো টাকা কাজের জন্য টাকা পয়সা পাবেন না, কিন্তু সম্মানজনক কোনো পদে আছেন, এটা হচ্ছে ভরেসিয়াস। অ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিগিউয়াস কথার অর্থ হচ্ছে মানে কোনো কিছুর স্পষ্ট বার্তা নেই, ওই বিষয়টার দুটা বা তিনটা মিনিং আছে, কোনটা বোঝাচ্ছে সেটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না, অ্যাম্বিগিউয়াস। অর্কার্ড, অর্কার্ড কথার অর্থ হচ্ছে ফলের বাগান। কার্টোগ্রাফি হচ্ছে মানচিত্র অঙ্কন করার যে বিজ্ঞানগত পদ্ধতি, সেটাকে কার্টোগ্রাফি বলে। অ্যামাটিউর, অ্যামাটিউর কথার অর্থ হচ্ছে শখের বশে কোনো কাজ করা, তার জন্য কোনো পারিশ্রমিকের প্রয়োজন নেই। স্পেনস্টার হচ্ছে কোনো মহিলা যার বিয়ের বয়স পেরিয়ে গেছে, তিনি এখনো অবিবাহিত রয়ে গেছেন, তাদের স্পেনস্টার বলা হয়। প্যারাসাইট যেমন উকুন, যে অন্য প্রাণীর উপর নির্ভর করে জীবনযাপন করে, সেটা হচ্ছে প্যারাসাইট। অ্যাস্ট্রাফোবিয়া, অ্যাস্ট্রাফোবিয়ার কথার অর্থ হচ্ছে বজ্রপাত বা বিদ্যুতের ভয়। প্যাট্রিসাইড হচ্ছে, প্যাট্রিসাইড কথার অর্থ হচ্ছে পিতৃহত্যা, অর্থাৎ নিজের বাবাকে খুন করা। থিস্ট কথার অর্থ হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাসী। ইউলজি, ইউলজি মানে হচ্ছে প্রশংসা করা, কোনো ব্যক্তির বিষয়ে প্রশংসা করা, বিশেষ করে মৃত্যুর পর কোনো ব্যক্তির বিষয়ে প্রশংসা করা, মানে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, তারপর সেই ব্যক্তিটা যে ভালো ছিলেন তার বিষয়ে উচ্চ প্রশংসা করা, এটা হচ্ছে ইউলজি। ঠিক আছে, এবার কোশ্চেন করি কিছু আমরা, দেখি। দেখো প্রথম প্রশ্নটার উত্তর দাও এখানে তোমরা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, এমন ব্যক্তি যার সমস্ত দিক থেকে ক্ষমতা রয়েছে বা সর্বশক্তিমান, অল পাওয়ারফুল। কি হবে উত্তর বলো? omnipotent স্যার। হ্যাঁ, কি হবে উত্তর? অপশন বি। হ্যাঁ, এটা হবে যে omnipotent। omnipotent। হ্যাঁ, omnipotent হবে, ঠিক বলেছো, এটার উত্তর হয়ে যাবে omnipotent। আচ্ছা, omniscient কথার অর্থ হচ্ছে, omniscient মানে মনে রাখবা সর্বজ্ঞ, সর্বজ্ঞ। সর্বজ্ঞ কথার অর্থ হচ্ছে যিনি সব কিছুই জানেন, যিনি সব কিছু জানেন, যিনি সব কিছু জানেন, সেটা হচ্ছে তোমার omniscient। আর omnipotent মানে তো বুঝতে পারলে সর্বশক্তিমান। omnipresent, omnipresent ব্যাপারটা হচ্ছে যিনি সব জায়গায় বিরাজমান, যেমন আমরা একটা বাংলায় একটা কথা রয়েছে না, জলে বনে না, বনে বনে জলে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে আমাকে তুমি পাইবে, আছে না বাবা লোকনাথের একটা উক্তি। তো এই বিষয়টা হচ্ছে অমনি প্রেজেন্ট, মানে তুমি জলের মধ্যেও তাকে পাবে, স্থলের মধ্যেও পাবে, মানে বনের মধ্যেও পাবে, মানে রনের মধ্যেও পাবে, সব জায়গায় তুমি তাকে পাবে। অর্থাৎ সর্বত্র যিনি বিরাজমান তাকে বলা হয় অমনি প্রেজেন্ট। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি সর্বব্যাপী, সর্বব্যাপী যিনি সমস্ত জায়গায় বিরাজমান, সেটা হচ্ছে অমনি প্রেজেন্ট। যিনি সব জায়গায় এক সময়ে বিরাজমান, যিনি সব জায়গায়, সব জায়গায় একসঙ্গে, যিনি সব জায়গায় একসঙ্গে বিরাজমান। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক করে? অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে তো। সোভারেন, সোভারেন কথার অর্থ হচ্ছে সার্বভৌম, সার্বভৌম। সোভারেন কথার অর্থ হচ্ছে সার্বভৌম, মানে সর্বোচ্চ স্বাধীন ক্ষমতাশালী শাসক, সর্বোচ্চ স্বাধীন ক্ষমতাশালী শাসক। যেমন তোমরা ইতিহাসে একটা কোশ্চেন পড়ে থাকবে, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? তখন তোমরা উত্তর দাও শশাঙ্ক। এটা প্রায় পড়ে আসছে অনেকেই। বাংলার প্রথম সার্বভৌম রাজা মানে প্রথম সর্বোচ্চ স্বাধীন ক্ষমতা সম্পূর্ণ শাসক, তাকে বলা হয় সোভারেন। নেক্সট দেখো, পরের প্রশ্নের উত্তর দাও, বলো এটার উত্তর কি হবে?
পার্সনস ওয়ার্কিং ইন দ্য সেম ডিপার্টমেন্ট, একই ডিপার্টমেন্টে কাজ করে, এই ধরনের পার্সনকে কি বলা হয়? Colleagues. কলিগ, হ্যাঁ কলিগ। আচ্ছা, কন্টেম্পোরারিস কোথার অর্থ তোমরা একটু আগে পড়লে সমসাময়িক, সমসাময়িক। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কি ছিলেন? সমসাময়িক ছিলেন। আর কম্পেনিয়ন্স, কম্পেনিয়ন্স কোথার অর্থ হচ্ছে তোমার সঙ্গী, সঙ্গী বা সাথীকে বলা হয় কম্পেনিয়ন্স। কলিগ তো হলো এলাইস, এলাইস কোথার অর্থ হচ্ছে তোমার সহযোগী দেশ, সহযোগী দেশ, সহযোগী দেশ, সহযোগী দেশ হতে পারে বা সহযোগী দলও হতে পারে, দল, হ্যাঁ। মানে একটা টিম যখন আরেকটা টিমকে হেল্প করে তখন সেটাকে বলে অ্যালিস। তারপরে প্রশ্নের উত্তর দাও, বলো এটা। এ পারসন হু লিভস এ ওয়ান্ডারিং লাইফ, ওয়ান্ডারিং লাইফ মানে হচ্ছে ভবঘুরে, একজন ব্যক্তি যে ভবঘুরে জীবনযাপন করেন, ওয়ান্ডারিং লাইফ। স্যার ভগবান। হ্যাঁ ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড ঠিক। ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে যাযাবর, যার কোনো নির্দিষ্ট চাকরি নাই, যার কোনো নির্দিষ্ট বাসস্থান নাই, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, অর্থাৎ যাযাবর, ভ্যাগাবন্ড, ঠিক বলেছ, যাযাবর। আচ্ছা, নোম্যাড, নম্যাড, নম্যাড কথার অর্থ যাযাবর। এবার প্রশ্ন অনেকের জাগবে যে নোম্যাড কথার অর্থ যাযাবর, আবার ভ্যাগাবন্ড কথার অর্থ হচ্ছে যাযাবর, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাহলে নোম্যাড দেবো নাকি ভ্যাগাবন্ড? উত্তর তোমার ভ্যাগাবন্ড দিতে লাগবে, নোম্যাড দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? নোম্যাড কথারও অর্থ হচ্ছে যাযাবর, তবে এটা পার্টিকুলার একটা কেসের বিষয়ে যাযাবর। কীরকম? এরা কি করে, এরা এক ধরনের উপজাতি বা ট্রাইবাল, যারা কিনা শুধুমাত্র পশুর খাবারের খোঁজে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়, পশুর খাবারের খোঁজে। মানে আমি লিখে দিচ্ছি, সাধারণত, সাধারণত কোনো উপজাতি, সাধারণত কোনো উপজাতি, সাধারণত কোনো উপজাতি যারা পশুর খাবারের খোঁজে, যারা পশুর খাবারের খোঁজে, যারা পশুর খাবারের খোঁজে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। ব্যাপারটা বুঝতে পারলে? এরাও যাযাবর, কিন্তু পার্টিকুলার এই এই কারণে যাযাবর, পশুর খাবারের খোঁজে ওরা ঘুরে বেড়াবে, তা থেকেও নোম্যাড বলা হয়। আচ্ছা, পিলগ্রিম, মনে রাখবা পিলগ্রিম কথার অর্থ হচ্ছে তীর্থযাত্রী, তীর্থযাত্রীদের পিলগ্রিম বলে, তীর্থযাত্রী, তীর্থযাত্রী। আর ট্র্যাম্প, ট্র্যাম্প কথার অর্থ হচ্ছে, ট্র্যাম্প কথার অর্থ হচ্ছে তোমার মানে এমন ব্যক্তি যার ঘর নেই, জাস্ট হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় এবং ভিক্ষা করে, তাদেরকে বলা হয় ট্র্যাম্প। গৃহহীন ব্যক্তি, গৃহহীন ব্যক্তি, গৃহহীন ব্যক্তি, গৃহহীন ব্যক্তি গৃহহীন ব্যক্তি যে হেঁটে হেঁটে ঘোরে, যে হেঁটে, এ লেখা কি বোঝা যাচ্ছে তো আমার? বলো, নাকি বড় করে লিখতে লাগবে? যে হেঁটে হেঁটে ঘোরে এবং ভিক্ষা করে, এ লেখা কি বুঝতে পারছো, নাকি বড় করে লিখতে লাগবে বলো? বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে এগুলোর মানেও তোমাদের জানতে লাগবে। হ্যাঁ, তো যাই হোক, এটার উত্তর হয়ে গেল ভ্যাগাবন্ড। পরেরটার উত্তর দাও। ওয়ান হু ইজ ভেরি eager for knowledge and reads a lot.
মানে যে ব্যক্তি যে নলেজের পিপাসু, মানে আগ্রহী, মানে জ্ঞানের আগ্রহী, জ্ঞান পিপাসু এবং প্রচুর পড়াশোনা করে, রিডস এ লট, প্রচুর স্টাডি করে, প্রচুর পড়াশোনা করে, জ্ঞান পিপাসু, যিনি প্রচুর পড়াশোনা করেন, তাদেরকে কি বলা হয়? ভরাসিয়াস। হ্যাঁ, ভোরেসিয়াস স্যার। ভোরেসিয়াস। কোনটা, এ নাম্বার নাকি বি নাম্বার বলো? এ নাম্বার নাকি বি নাম্বার? স্যার বি নাম্বার। বি নম্বর বি নাম্বার স্যার। হ্যাঁ, বি নাম্বার হবে ভোরেসিয়াস। দেখো বানান কিন্তু সব সেম, ভিই এটা ভিও, এটা ভোরেসিয়াস, এটা ভেরেসিয়াস, এটা ভোরেসিয়াস, এটা ভেরেসিয়াস। দেখো দুটার মানে আমি লিখে দিচ্ছি এখানে। একটা হচ্ছে তোমার ভোরেসিয়াস, একটা হচ্ছে ভোরেসিয়াস, আর একটা হচ্ছে ভিই আর এ, এটা ই এটা আর, হ্যাঁ, সিআই ও ইউএস। দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স এই জায়গাটা, এই জায়গাটা দেখো ও, এখানে এই জায়গাটা ই, বাকিটা কিন্তু পুরোপুরি সেম। ঠিক আছে, তো এটার মিনিং তো তোমরা অলরেডি জানো, আমি ডিটেল আলোচনা করেছি। এটার মিনিং আমি বলে দিচ্ছি। মানে ভেরেসিয়াস কথার অর্থ হচ্ছে মানে এমন ব্যক্তি যে সবসময় সত্য কথা বলে, মানে সত্যবাদী। এক কথায় আমরা যদি বলি সত্যবাদী, সত্যবাদী যিনি সবসময় সত্য কথা বলেন, অর্থাৎ সত্যবাদী, তাকে বলে ভেরেসিয়াস। আর ভোরেসিয়াস কথার অর্থ হচ্ছে যে নলেজ পিপাসু, অর্থাৎ জ্ঞান পিপাসু, প্রচুর স্টাডি করেন জ্ঞানের জন্য, তার ভোরেসিয়াস বলা হয়। আচ্ছা, স্কলারলি বলতে পারা উচিত, এটা এর আগের দিন হয়েছে। পণ্ডিত ব্যক্তি, স্কলার কথার অর্থ হচ্ছে পণ্ডিত। আচ্ছা, বিবলিও ফাইল বলো তো, এটা বলতে পারা উচিত। বিবলিও ফাইল মানে হচ্ছে বই প্রেমী, যে বই পড়তে ভালোবাসেন, বইয়ের কালেকশন রাখতে ভালোবাসেন, তাদেরকে বিবলিও ফাইল বলা হয়, যেটা এর আগে হয়েছে। নেক্সট দেখো 5 নাম্বার কোশ্চেনের উত্তর দাও। ওয়ার্ক ফর হুইচ নো স্যালারি ইজ পেড, মানে কাজ, কাজ করছো কিন্তু তার পরিবর্তে তুমি কি পাচ্ছ না? কোনো স্যালারি পাচ্ছ না। কাজ করছো তার পরিবর্তে তুমি কোনো স্যালারি পাচ্ছ না, তখন সেটা কি বলা হয়? অ্যাম্বিজিয়াস। অনারারি। অপশন ডি। অনারি বি অনারি নাম্বারটা। অনারি অনারারি, অপশন নাম্বার বি অনারারি, ঠিক বলেছো, এটাকে অনারারি বলা হয়, সম্মান সূচক। মনে করে দেখো, মানে সেক্রেটারি পদে ছিলেন, মানে লোকাল ক্লাবের, কিন্তু তিনি কোনো বেতন পাবেন না, কিন্তু একটা সম্মান সূচক একটা পদ আছে, সে অনারারি। ঠিক আছে, অনারারি মানে সম্মানীয় বা শ্রদ্ধেয়, অনারারি। আচ্ছা দেখ, অনারেবল, অনারেবল কথার অর্থ হচ্ছে সম্মানীয়, অনারেবল কথার অর্থ হচ্ছে সম্মানীয়। আর ভলিউন্টারি, ভলিউন্টারির কথা অর্থ হচ্ছে, ভলেন্টারি মানে তোমরা বলতে পারবে, আচ্ছা ভলেন্টিয়ার তোমরা বলো না, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবী, নিজের ইচ্ছায় কাজ করা, নিজের ইচ্ছায় কাজ করা, স্বেচ্ছাসেবী বলে দিই, হ্যাঁ, স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাসেবী, নিজের ইচ্ছায় কাজ করা, স্বেচ্ছাসেবী। গ্র্যাটিস, গ্র্যাটিস কথার অর্থ হচ্ছে বিনামূল্যে কাজ করা, মানে কোনো টাকা পয়সা না নিয়ে কাজ করা, বিনামূল্যে কোনো জিনিস দেওয়া বা বিনামূল্যে কোনো সেবা করা, সেটাকে বলে গ্র্যাটিস। বিনামূল্যে সেবা করা লিখে নাও, বিনামূল্যে, বিনামূল্যে সেবা করা, বিনামূল্যে সেবা করা, এটাকে বলা হয় গ্র্যাটিস। বিনামূল্যে সেবা করা, এটাকে বলা হয় গ্র্যাটিস। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটার উত্তর দাও, বলো এটা। হ্যাভিং টু অর মোর পসিবল মিনিং, দুইটা বা তিনটা, দুইটা বা তার থেকে বেশি মিনিং আছে, বা যেটা অস্পষ্ট, মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে কি বলতে চেয়েছে। যেমন একটা এক্সাম্পল আমরা পড়লাম না, যে এমন ইনস্ট্রাকশন ছিল কোশ্চেন পেপারে, অপশন এ বোঝাই যাচ্ছে না কি বলতে চাইছে। স্যার স্যার অপশন এ। অ্যাম্বিজিয়াস। হ্যাঁ, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস, স্যার অ্যাম্বিগুয়াস। হ্যাঁ অ্যাম্বিগুয়াস, ঠিক। এটার মিনিং তোমরা বুঝতে পারলে, অ্যাম্বিগুয়াস।
আর এইটা মানে কি বলতো, অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিডেক্সট্রাস অ্যাম্বিডেক্সট্রাস কথার অর্থ হচ্ছে, মানে দেখবা যে আমাদের অনেকের বেশিরভাগের ক্ষেত্রে কি হয়, ধরো ডান হাতে ভালো কাজ করতে পারো, ডান হাত কাজের ক্ষেত্রে ভালো পারদর্শী, অত ভালো চলে, কিন্তু বাঁ হাত অতটা ভালো চলে না। অনেক ব্যক্তির ক্ষেত্রে দেখবে যে বাঁ হাত ভালো চলে, আমরা যেটা বলে লেফট হ্যান্ডেড বলি না, বাঁ হাত ভালো চলে, রাইট হ্যান্ড ভালো চলে না। আবার অনেক ব্যক্তি আছে ডান হাত বাম হাত দুটাই ভালো মতো চলে, অর্থাৎ যার দুই হাত সমানভাবে চলে তাদেরকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। যেমন তোমরা থ্রি ইডিয়টস হয়তো সিনেমাটা দেখেছো, কি ছিল নাম, যে ভাইরাস মনে হয় প্রফেসরটার নাম, মনে পড়ছে না আমার, ভাইরাস মনে হয় যতদূর মনে হয়। দু হাতে লিখতে পারতেন, মানে সিনেমাটাতে দেখেছিল দু হাতে লিখছেন, তো এটাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। সব্যসাচী, 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 এটা বলতে পারো সব্যসাচী, সব্যসাচী, যার দুই হাত একই সাথে বা সমান তালে চলে, যার দুই হাত সমানভাবে চলে, যার দুই হাত সমান ভাবে, যার দুই হাত সমানভাবে চলে, যার দুই হাত সমানভাবে চলে সেটাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস। ভ্যাগু, মানে এটা কথার অর্থ হচ্ছে আহ, অস্পষ্ট, অস্পষ্ট, যা ক্লিয়ার না। ইকুই ভোকাল, ইকুই ভোকাল কথার অর্থ হচ্ছে গোলমেলে, গোলমেলে, গোলমেলে। বা একটা জিনিস বলতে পারো যে ইচ্ছাগতভাবে ক্লিয়ারলি কিছু বলছে না, মানে অনেক ব্যক্তি আছে না, যে তুমি কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলে সে তোমাকে উত্তরটা দিল কিন্তু স্পষ্টভাবে উত্তরটা দিল না, ইনডিরেক্টলি কোনো একটা উত্তর দিল, বা যেটার অর্থ তুমি ঠিকঠাক করে বুঝতে পারলে না, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে নিজের ইচ্ছাকৃতভাবে অস্পষ্টভাবে কথা বলা, এটাকে বলে ইকুই ভোকাল। পরেরটার উত্তর দাও। এ পিস অফ Option ল্যান্ড B, orchard. প্ল্যান্টেড উইথ ফ্রুট ট্রিস। Orchard. অর্চার্ড বা অর্কার্ড এটা বলা হয়, মানে ফলের বাগান। গার্ডেন মানে তো বাগান, জানোই তোমরা। ভাইনিয়ার্ড, ভাইনিয়ার্ড কোথার অর্থ হচ্ছে আঙ্গুরের বাগান, হ্যাঁ, আঙ্গুর ফলের বাগান যেটা, সেটা হচ্ছে ভাইনিয়ার্ড বা ভিনিয়ার্ড। আঙ্গুর বাগান লিখে না, আঙ্গুর বাগান, আঙ্গুর বাগান বলতে আঙ্গুর ফলের বাগান, হ্যাঁ। মিডো, মিডো, মিডো কথার অর্থ হচ্ছে ঘাসের তৃণভূমি, তৃণভূমি, মিডো, তৃণভূমি, মানে এমন একটা জায়গা যেখানে প্রচুর ঘাস আছে, মিডো। আচ্ছা পরে দেখো, বলো এটা। দ্য আর্ট অফ মেকিং ম্যাপস অ্যান্ড চার্টস, চার্ট বা ম্যাপ তৈরি করার যে আর্ট সেটাকে কি বলা হয়? Cartography. কার্টোগ্রাফি। অপশন নাম্বার বি, কার্টোগ্রাফি বলা হবে এটাকে, কার্টোগ্রাফি। দ্য আর্ট অফ মেকিং ম্যাপস অ্যান্ড চার্টস, এটাকে বলা হয় কার্টোগ্রাফি। আচ্ছা ক্যালিগ্রাফি কোনটাকে বলা হয় জানো? মানে অনেকে ক্যালিগ্রাফি হচ্ছে সুন্দর হাতের লেখার যে শিল্প, সেটাকে ক্যালিগ্রাফি বলা হয়। সুন্দর হাতের লেখার, সুন্দর হাতের লেখার শিল্প, সুন্দর হাতের লেখার শিল্প, এটাকে ক্যালিগ্রাফি বলা হয়। আর কার্টোগ্রাফি মানে তো বুঝতে পারলে, জিওগ্রাফি জানো। টোপোগ্রাফি, টোপোগ্রাফি হচ্ছে কোনো অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের ম্যাপ অঙ্কন, ঠিক আছে, কোনো পার্টিকুলার জায়গার ম্যাপ অঙ্কন, সেটাকে বলে টোপোগ্রাফি। পরে দেখো, বলো এটা।
ওয়ান হু প্লেস এ স্পোর্টস অর গেম ফর প্লেজার, মানে এমন ব্যক্তি যে গেম খেলছে, মানে অর্থাৎ খেলছে কিসের জন্য, শুধুমাত্র আনন্দের জন্য, অ্যাট নট এ প্রফেশন, মানে একজন প্রফেশন হিসাবে নয়, অর্থাৎ টাকা ইনকামের জন্য নয়, শুধুমাত্র আনন্দের বশে তিনি কি করছেন, খেলছেন, সেটাকে কি বলা হবে? মানে শখের বশে কোনো কাজ। স্যার অপশন ডি। হ্যাঁ, অ্যামাটিওর, অ্যামাটিওর, শখের বশে কোনো কাজ করা, এটাকে বলা হয় অ্যামাটিওর। প্রফেশনাল জানো, নোভাইস, নোভাইস কোথার অর্থ কি বলতো? এর আগের দিনও বলেছিলাম। নোভাইস কোথার অর্থ হচ্ছে একদম নতুন, একদম নতুন, শিক্ষানবিশ বলতে পারো, শিক্ষানবিশ মানে একদম নতুন, যে জাস্ট শিখছে, তাদেরকে নোভাইস বলা হয়, নোভাইস, মানে যে কোনো কাজে একদম নতুন তাদের নোভাইস। আচ্ছা, ভেটেরান, ভেটেরান কথার অর্থ কি? ভেটেরান কথার অর্থ বলতে পারা উচিত যার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে কোনো কাজের মধ্যে, অভিজ্ঞ ব্যক্তি, এটা করেছিলাম মনে আছে? ভেটেরান, যার কোনো কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাদের ভেটেরান বলা হয়। এটা অলরেডি কিন্তু তোমাদের করানো হয়েছে। পরে বলো 10 নাম্বার, এ লেডি হু রিমেইনস আনম্যারিড স্পেশালি ওল্ডার দ্যান দ্য ইউজুয়াল এজ অফ ফর ম্যারিজ, মানে বিয়ে হওয়ার যে সাধারণ বয়স তার থেকেও বেশি বয়স হয়ে গেছে, অথচ তিনি এখনো অবিবাহিত রয়ে গেছেন, আনম্যারিড রয়ে গেছেন, সেটাকে কি বলা হবে তাকে? অপশন সি। স্যার অপশন সি স্যার। স্পেনস্টার, স্পেনস্টার, সি। হ্যাঁ স্পেনস্টার। আচ্ছা, মেইড কথার অর্থ কি বলতো? মেইড কথার অর্থ হচ্ছে তোমরা বাড়ির পরিচায়িকাকেও আমরা মেইড বলতে পারি, মানে যিনি বাড়ির কাজ এসে করে দেন, যে মহিলা, তাকে মেইড আমরা বলি, মানে কাজের মাসে অনেক সময় বলি না মেইড। ব্যাচেলর মানে তো তোমরা জানো অবিবাহিত পুরুষ বা কুমার। আর ম্যাট্রন কথার অর্থ হচ্ছে বয়স্কা বা প্রবীণ মহিলা, তাদের ম্যাট্রন বলা হয়। তারপর দেখো, বলো এটা, এ প্ল্যান্ট অর অ্যানিমাল গ্রোয়িং অন অর ইনসাইড অ্যানাদার অর্গানিজম ডিরাইভিং নিউট্রিয়েন্টস ফ্রম ইট, মানে এমন গাছ বা এমন প্ল্যান্ট, গাছ বা অ্যানিমাল, পশু, যারা অন্য কোনো অর্গানিজম এর ভিতরে কি হয়, গ্রো হয়, বড় হয়, এবং সেখান থেকে পুষ্টি দ্রব্য গ্রহণ করে, তাদের কি স্যার কি? প্যারাসাইট। প্যারাসাইট, প্যারাসাইট স্যার। হ্যাঁ প্যারাসাইট, প্যারাসাইট স্যার। হ্যাঁ প্যারাসাইট হবে, ঠিক, প্যারাসাইট, প্যারাসাইট ঠিক বলেছো। আচ্ছা, সিম্বোবায়ন্ট, সিম্বোবায়ন্ট কথার অর্থ হচ্ছে আহ, সহযোগী, যেমন তোমরা মিথজীবী পড়েছো না, মিথজীবী পুষ্টি, মিথজীবী পুষ্টি পড়েছো কিনা? লাইকেন, লাইকেনের এক্সাম্পলটা মনে আছে? সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে থাকে রাইবোজোম। তো যাই হোক, তো মানে দুজন থাকবে, একজন আরেকজনকে, এ ওকে পুষ্টিদ্রব্য প্রদান করবে, এ ওকে পুষ্টিদ্রব্য প্রদান করবে, দুজনেই পুষ্টিদ্রব্য গ্রহণের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করবে। স্যাপ্রোফাইট, স্যাপ্রোফাইট কথার অর্থ হচ্ছে, যেমন হচ্ছে তোমার ছত্রাক বা ব্যাঙের ছাতা ধরো, যারা মৃত পচাগলা বস্তুর উপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টির রস শোষণ করে তাদের দেহে পুষ্টি সম্পন্ন করে, তাদের স্যাপ্রোফাইট বলা হয়। মৃতজীবী, 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 স্যাপ্রোফাইট। আর হোস্ট, হোস্ট কথার অর্থ হচ্ছে, হোস্ট হচ্ছে যার শরীরের উপর আশ্রয় নেয়, তাকে বলা হয় হোস্ট। যেমন ধরো উকুন, যদি যে ব্যক্তির মাথায় উকুন থাকবে সেই ব্যক্তিটাকে, সেই ধরো এই এক ব্যক্তি, এই ব্যক্তির মাথায় ধরো উকুন রয়েছে, তাহলে এই ব্যক্তিটাকে বলা হবে হোস্ট। পোষক মানে যার দেহে রয়েছে ওই প্যারাসাইট, বা যে ব্যক্তি বা যে উদ্ভিদ ওই প্যারাসাইটগুলিকে বহন করছে, সেই ব্যক্তি বা উদ্ভিদকে বলা হবে হোস্ট। বা পোষক, বাংলায় বলা হয় পোষক।
অ্যান এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটনিং, মানে বজ্রপাত এবং বিদ্যুতের ঝলকের এক চূড়ান্ত পর্যায়ের ভয়, এক্সট্রিম লেভেলের ভয় বা ইরেশনাল ফিয়ার, সেটাকে কি বলা হয়? অ্যাস্ট্রাফোবিয়া। অ্যাস্ট্রাফোবিয়া। অ্যাস্ট্রোফোবিয়া স্যার। হ্যাঁ, এটা হবে অ্যাস্ট্রাফোবিয়া। অ্যাস্ট্রাফোবিয়া। আচ্ছা, হাইড্রোফোবিয়া, হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, হ্যাঁ, জলাতঙ্ক। হাইড্রোফোবিয়া কথার অর্থ হচ্ছে জলাতঙ্ক, অর্থাৎ জলের প্রতি ভয়, জলের ভয়, সেটাকে বলা হয় হাইড্রোফোবিয়া। জলের ভয়, এটাকে বলা হয় হাইড্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া কথার অর্থ হচ্ছে উচ্চতার ভয়, উচ্চতার ভয়। কিরকম দেখো, অনেকে দেখবা যে নাগরদোলায় ওঠার পরে, বড় নাগরদোলা যেগুলো হয়, ওঠার পরে অনেক উচ্চতা যখন ওঠে তখন ভয় লাগে, এটা হচ্ছে তোমার অ্যাক্রোফোবিয়া। বা ধরো অনেক বড় বিল্ডিং এর উপরে উঠে আছে, নিচের দিকে তাকানোর পর তারপর ভয় লাগে, এটাকে অ্যাক্রোফোবিয়া বলা হয়, উচ্চতার ভয়। আচ্ছা, ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া কথার অর্থ হচ্ছে আহ, ধরো সংকীর্ণ জায়গা বা বদ্ধ জায়গা, অর্থাৎ স্পেস কম আছে এইরকম জায়গায় আহ, থাকলে ভয় লাগে, তখন সেইটাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। ঠিক আছে, সংকীর্ণ জায়গার ভয় লিখে রাখতে পারো। কি লিখবা? সংকীর্ণ জায়গার ভয়। সংকীর্ণ, সংকীর্ণ জায়গার ভয়, সংকীর্ণ জায়গার ভয়। নেক্সট দেখো, দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওন ফাদার, এটাকে কি বলা হবে? নিজের বাবাকে হত্যা করার যে অ্যাক্ট, সেটাকে কি বলা হবে? প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড। হ্যাঁ, প্যাট্রিসাইড। এটা হলো প্যাট্রিসাইড, মানে তোমার পিতৃ হত্যা। আর ম্যাট্রিসাইড হচ্ছে মাতৃ হত্যা। হ্যাঁ, এটা আমি আর পড়াবো না, এটা আমি এখানে বলে দিচ্ছি। ম্যাট্রিসাইড কথার অর্থ হচ্ছে মাতৃ হত্যা। আর ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড কথার অর্থ হচ্ছে নিজের ভাইকে হত্যা, অর্থাৎ ভাতৃ হত্যা। আর হোমিসাইড কথার অর্থ হচ্ছে নরহত্যা, মানুষকে হত্যা করা, এটা বলে নরহত্যা, হোমিসাইড। দেখো তারপরে, এ পারসন হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড অর গডস, একজন ব্যক্তি যে ভগবানের উপস্থিতি আছে এই বিষয়ে বিশ্বাসী, তাদেরকে কি বলা হবে? থ্রিস্ট। থিস্ট। হ্যাঁ, থিস্ট কথার অর্থ হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাসী, তাকে বলা হয় থিস্ট, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, অ্যাথেইস্ট কথার অর্থ হচ্ছে, অ্যাথিস্ট বা অ্যাথিস্ট কথার অর্থ হচ্ছে নাস্তিক, যার ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নাই। তাহলে থিস্টের অপোজিট কি হয়ে যাবে বলো? যার ঈশ্বরের বিশ্বাস নেই তাকে বলা হয় অ্যাথিস্ট। তাহলে থিস্টের অপোজিট কি হয়ে যাবে বলো? এটার অপোজিট কিন্তু এটা, হ্যাঁ, থিস্টের অপোজিট হয়ে যাচ্ছে অ্যাথিস্ট, এটার অপোজিট। থিস্টের অপোজিট হয়ে গেল অ্যাথিস্ট। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক ব্যাপারটা এরকম, অনেকে বলে না যে ভগবান আছে তো প্রমাণ করে দেখা, তুই তো ভগবানকে বিশ্বাস করিস, ভালো কথা, তো ভগবান আছে এটা প্রমাণ করে দেখা। অর্থাৎ ভগবানের বা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা অসম্ভব বলে যে ব্যক্তি মনে করে, মানে ঈশ্বরের অস্তিত্ব আহ, আছে এই বিষয়টা প্রমাণ করা অসম্ভব বলে যে ব্যক্তি মনে করে, তাকে বলা হয় অ্যাগনস্টিক। ঠিক আছে। ডিভোটি, ডিভোটি কথার অর্থ হচ্ছে ভক্ত, ভক্ত বা উপাসক, তাকে বলা হয় ডিভোটি, উপাসক। অনেকে আছে ভগবান হনুমানের ভক্ত, তাদের সে ভগবানের ডিভোটে, হনুমানের ডিভোটি। অনেকে আছে বাবা ভোলেনাথের ভক্ত, সে ভোলেনাথের হচ্ছে ভক্ত বা ডিভোটি। ঠিক আছে, ডিভোটি কথার অর্থ হচ্ছে ভক্ত বা উপাসক। আচ্ছা, তারপরে এটা করো 15 নাম্বার, এ স্পিচ or a piece of writing in praise of someone, typically someone who has just died, মানে একটি স্পিচ মানে বক্তব্য, or a piece of writing in praise মানে প্রশংসার এক রচনা, of someone মানে কারো বিষয়ে প্রশংসার রচনা বা কারো বিষয়ে উচ্চ প্রশংসার এক বক্তৃতা, বিশেষ করে টাইপিক্যালি
সামওয়ান মানে কোনো ব্যক্তি হু হ্যাজ জাস্ট ডাইড, জাস্ট মারা গেছেন, জাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এইরকম কোনো ব্যক্তির জীবন সম্পর্কে উচ্চ প্রশংসনীয় কোনো বক্তব্য বা লেখা, সেটাকে কি বলা হবে বলো? Eulogy. হ্যাঁ, এটাকে Eulogy. ইউলজি বলা হবে, এটাকে বলা হবে ইউলজি, এটাকে বলা হবে ইউলজি। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, ইলেগি, ইলেগি বা ইলেজি কোথার অর্থ হচ্ছে কারো মৃত্যুতে লেখা দুঃখের কবিতা, কারো মৃত্যুতে লেখা দুঃখের কবিতাকে বলা হয় ইলেজি, বা এটার কি লিখতে পারো, এটাকে লিখতে পারো শোক গাথা, এটাকে লিখে নিতে পারো শোক গাথা বা শোক গাথা বা শোক কবিতা। শোক কবিতা মানে কোনো ব্যক্তির মৃত্যু, কোনো ব্যক্তির মৃত্যু ঘটেছে, সেই মৃত ব্যক্তির নিয়ে কোনো একটা কবিতা লেখা। যেমন তোমরা পড়েছো কি যে কবর, কবর কবিতাটা অনেকে হয়তো তোমরা পড়েছো, জসিমউদ্দিনের। এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে, আছে না জসিমউদ্দিনের একটা কবিতা কবর। তো ওখানে দাদির মৃত্যুতে মানে কবি নিজে যে শোক প্রকাশ করেছেন সেটাকে শোক গাথা বা শোক কবিতা আমরা বলতে পারি, ইউলোসি। এপিটাফ, এপিটাফ বলতে পারা উচিত। এপিটাফ কথার অর্থ হচ্ছে সমাধির উপর খোদাই করা লেখা। এপিটাফ মনে করে দেখো, এটা পড়িয়েছিলাম। সমাধির উপর বা কবরের উপর খোদাই করে লেখা বা সমাধি লিপি লিখে রাখতে পারো, সমাধি লিপি, সমাধি লিপি, এটাকে বলা হয় এপিটাফ। সমাধি লিপি এটাকে কি বলা হবে? এপিটাফ। আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে, হোমেজ। হোমেজ, হোমেজ কথার অর্থ হচ্ছে সম্মান প্রদর্শন বা শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বা সম্মান প্রদর্শন, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বা সম্মান প্রদর্শন, এটাকে বলা হয় হোমেজ। তো দেখো এই 15টা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? যে 15টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলাম সেটা বুঝতে পেরেছো সবাই? তো যেগুলা পড়ালাম এটা তোমরা না নোট ডাউন করে নেবে প্রত্যেকে বাড়িতে, হ্যাঁ? তো তোমাদের এই ক্লাসটা এতদূর পর্যন্তই থাকলো আজকে।